চল স্টার্ট করি। দেখ লাস্ট ক্লাসে পড়া আছে হচ্ছে আমাদের এলিভেশন অফ বয়েলিং পয়েন্ট। আমরা সেকেন্ড কলিগেটিভ প্রপার্টিটা পড়ছিলাম, তার মধ্যে একটা গ্রাফ দেখ আমাদের আঁকা আছে। সেই গ্রাফটার মধ্যে আমরা এঁকেছিলাম ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচারের ডায়াগ্রাম। সেই ডায়াগ্রামের মধ্যে কোন পার্টটা হচ্ছে আমার কি সেটা আমি জাস্ট আঁকবার আছি, তোকে তো আর আঁকতে হবে না, তোর আঁকাই আছে খাতার মধ্যে। এইটা আমাদের ডায়াগ্রামটা ছিল। এক্স অ্যাক্সিস আমরা নিয়েছি হচ্ছে বেসিক্যালি টেম্পারেচার, আর ওয়াই অ্যাক্সিস আমরা নিয়েছি হচ্ছে ভেপার প্রেশার। ডায়াগ্রামটা আমাদের এরকম ছিল। আপাতত ট্যাগিং করছি না, ঠিক আছে? ট্যাগ তোর করা খাতায় করাই আছে, কোনটা কি আছে। এটা ছিল হচ্ছে বেসিক্যালি আমাদের সলভেন্ট পিওর, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি সলিউশন। এবং সলিউশনটার মধ্যে কী আছে? ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট। এই ছিল আমাদের ডায়াগ্রাম, ঠিক আছে? তো ডায়াগ্রামটার মধ্যে আমরা স্বাভাবিকভাবেই এখানে এটা অ্যাটমসফেরিক প্রেশার কনসিডার করছিলাম, এই লাইনটাকে, ঠিক আছে? এরকম ডট 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 করে করেছিলাম। এখান থেকে যেটা কেটেছে এটা হচ্ছে আমাদের বেসিক্যালি টিবি 0, আর এটা ছিল হচ্ছে আমাদের টিবি। এই ছিল হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে পড়া জিনিস। টিবি 0 মানে হচ্ছে বয়লিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, আর টিবি মানে হচ্ছে বয়লিং পয়েন্ট অফ সলিউশন। এতদিন আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম, ঠিক আছে? ডেল্টা টিবি দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতাম কাকে? ডেল্টা টিবি দিয়ে রিপ্রেজেন্ট করতাম এলিভেশন ইন বয়লিং পয়েন্টকে। এবার এই এলিভেশন ইন বয়লিং পয়েন্ট কার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? চল এখান থেকে আমাদের স্টার্ট হচ্ছে। দেখ ডেল্টা টিবি হচ্ছে আমাদের কার সাথে প্রপোর্শনাল? সলিউশনের মোলালিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, ঠিক আছে? ডেল্টা টিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু সলিউশনের মোলালিটি। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে স্মল লেটারের এম মানে হচ্ছে মোলালিটি। আমরা ক্লাস 11-এ পড়েছিলাম, মনে আছে? ফার্স্ট চ্যাপ্টারে বেসিক কনসেপ্টের মধ্যে কনসেন্ট্রেশন টার্ম, তার মধ্যে পার্সেন্টেজ ডাব্লিউ বাই ডাব্লিউ, পার্সেন্টেজ ডাব্লিউ বাই ভি, মোলারিটি, মোলালিটি, মোল ফ্র্যাকশন আমরা অলরেডি ইউজ করে ফেলেছি এই চ্যাপ্টারে, ঠিক আছে? এটা হচ্ছে মোলালিটি, ক্লিয়ার? চল, তো বেসিক্যালি ডেল্টা টিবি ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি। মোলালিটির ভাঙলে কী হয়? মোলালিটির ভাঙলে কী হয়? আমরা অঙ্ক করতে করতে করবো, ঠিক আছে? লিখেছিস ডেল্টা টিবি ইকুয়াস টু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোলালিটি। ইকুয়াস টু না, ইকুয়াস টু এখন আসেনি। তাহলে ইকুয়াস টু যদি আমি আনি, ডেল্টা টিবি ইকুয়াস টু হবে হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট আসবে। কনস্ট্যান্টটা বেসিক্যালি হচ্ছে কেবি ইন্টু মোলালিটি, ঠিক আছে? ডেল্টা টিবি ইকুয়াস টু কেবি ইন্টু মোলালিটি, ঠিক আছে? এই কেবি যে কনস্ট্যান্টটা আসলো, মোলালিটিকে আমরা ভাঙবো, এক্ষুনি অঙ্ক করতে গিয়ে ভাঙতে হবে। মোলালিটির ফুল ফর্ম টুল ফর্ম মোলালিটিকে ভাঙলে কী হয় সেটা আমি জাস্ট একবার লিখে দেবো। হয়তো ক্লাস 11-এ তুই পড়েছিলি, মোলালিটি ওই মেসেজটার মধ্যেও লেখা আছে, ঠিক আছে? কেবি হচ্ছে কি আমার একটা কনস্ট্যান্ট, কেবি কনস্ট্যান্টটার নাম হচ্ছে, লিখতে পারিস কেবি কনস্ট্যান্টে কী কী বলে, লেখ কেবি দিয়ে লেখ। লেখ বয়েলিং পয়েন্ট, বয়েলিং এলিভেশন কনস্ট্যান্ট, কেবিটাকে বলেছে বয়েলিং এলিভেশন কনস্ট্যান্ট স্ল্যাশ মোলাল এলিভেশন কনস্ট্যান্ট। মোলালের স্পেলিং হচ্ছে MOLAL, মোলাল। মোলালিটি থেকে আসছে মোলাল, ঠিক আছে? মোলাল এলিভেশন কনস্ট্যান্ট, ঠিক আছে? বয়েলিং এলিভেশন কনস্ট্যান্ট, যদি বয়েলিং এলিভেশন কনস্ট্যান্ট দিয়ে তোর ম্যাক্সিমাম টাইমেই আসে, লেখা থাকে কোশ্চেনের মধ্যে বয়েলিং এলিভেশন কনস্ট্যান্ট। বা আরও একটা নাম আছে, নামটা লেখ, লেখ ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি, হয়ে গেছে? চল আমরা ডাইরেক্ট অঙ্কে আসবো। ডেল্টা টিবিকে ভাঙলে আমরা কি পাই? ডেল্টা টিবি ইকুয়ালস টু আমাদের ছিল যে টিবি মাইনাস টিবি 0, এটা তো আমাদের মনে আছে। ডেল্টা টিবি ইকুয়ালস টু ছিল যে টিবি মাইনাস টিবি 0, বোঝা গেছে? তাহলে এই ফর্মুলাটা দিয়ে আমাদের অঙ্ক আসবে। আজকের ক্লাস অবধি এই ফর্মুলা, পরের ক্লাসে আমরা ফর্মুলাটাকে মডিফাই করবো। কেন কি জন্য করবো ক্লাসের শেষে বলবো, ঠিক আছে? ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি ইন্টু মোলালিটি, ওকে? চল শুরু করা যাক। শুরু করার আগে ফার্স্ট তোকে বলি, তোকে যদি পরীক্ষাতে কোশ্চেন করে যে ভাই কেবির ডেফিনেশন কী হবে, ইবুলিওস্কোপিক কনস্ট্যান্টের ডেফিনেশন কী হবে, ডেফিনেশন কীভাবে করবো? ডেফিনেশন আমি তুই বাড়ি করতে পারি, এরকম ডেফিনেশন করা আমরা ছোটোবেলায় শিখেছিলাম। এই যে মনে আছে, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি হলেই তো আমি বলবো কেবির ভ্যালু ডেল্টা টিবির সাথে সেম হবে। আচ্ছা, ডেল্টা টিবি ইকুয়ালস টু কেবি কখন হবে? যখন মোলালিটির ভ্যালু 1। যখন মোলালিটির ভ্যালু 1, সিম্পলি আমরা এইভাবেই দেখবি ছোটোবেলায় কনস্ট্যান্টের ডেফিনেশন লিখতাম। তো এইটার ডেফিনেশনও সেমভাবেই হবে। আমরা বলবো, আমি তোকে এটা পাঠিয়ে দেবো, তুই ব্যাপারটা বুঝে রাখ। এইভাবেই ডেফিনেশন লিখি, বলবো যখন কোনো সলিউশনের মোলালিটি 1, তখন সলিউশনের যে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট হয় সেটাই হচ্ছে ওটার ইবুলিওস্কোপিক কনস্ট্যান্ট। এইভাবেই করবো। মোলালিটির ভ্যালু যখন 1 হবে তখন হচ্ছে কেবি ইকুয়ালস টু ডেল্টা টিবি হবে। ডেল্টা টিবি মানে এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, বোঝা গেছে? এইভাবে আমরা ডেফিনেশন লিখবো, এটারও তাই এইভাবে লিখবো। এখন লেখার দরকার নেই, আমি তোকে পাঠিয়ে দেবো, বুঝতে পেরেছিস? চল বুঝলাম। আমাকে বলবি এবার ইউনিট কী হবে বলতো? কেবির ইউনিট কী হবে? কেবির ইউনিট কী হবে বল? কেবির ইউনিট কী হবে বলতো? চল করা যাক। তাহলে কেবির ইউনিট আমার হবে হচ্ছে বেসিক্যালি ডেল্টা টিবির যে ইউনিট ডিভাইডেড বাই মোলালিটির ইউনিট, বোঝা যাচ্ছে? ডেল্টা টিবির ইউনিট বাই মোলালিটির ইউনিট, ওকে? চল, আচ্ছা ডেল্টা টিবি মানে কি? টেম্পারেচারের ডিফারেন্স। টেম্পারেচারের ডিফারেন্স কী হবে? কেলভিনেই হবে, ডিগ্রি সেন্টিগ্রেড নয়, কেলভিন, ঠিক আছে? তাহলে টেম্পারেচারের ডিফারেন্স হচ্ছে আমার কেলভিনে হলো।
ডিভাইডেড বাই মোলালিটি। আমাদের অঙ্ক করতে গিয়ে এক্ষুনি লাগবে মোলালিটি। ওকে, মোলালিটির ফর্মুলা আমরা পড়েছিলাম ক্লাস 11-এ ফার্স্ট চ্যাপ্টারে, আবার এখানে সাইডে লিখে রাখছি। মোলালিটির ফর্মুলা হচ্ছে, বলতে পারবি কেউ মোলালিটি ইকুয়ালস টু কি হয়? এক্স্যাক্টলি, ঠিকই বলেছিস। মোলালিটির ফর্মুলা হচ্ছে মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। সলভেন্টের মাসটা কেজিতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের মোলালিটির ফর্মুলা, ক্লাস 11-এ ছিল। মোলালিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি, এটা হচ্ছে মোলালিটির ফর্মুলা। হয়ে গেছে? যারা যারা জানি না খাতার মধ্যে নিজের দায়িত্বে লিখবো, নিজের দায়িত্ব তো নিজেই নেবো, বুঝতেই পারছি। মোলালিটি ইকুয়ালস টু মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। তার মানে দেখ, আমরা যখন ইউনিট করছি কেবি ইকুয়ালস টু ডেল্টা টিবির ইউনিট বাই মোলালিটির ইউনিট হবে। আচ্ছা, মোলালিটিকে আমরা ঘুরিয়ে এরকম বলতেই পারি মোল বাই কেজি, মোল বাই কেজি বলা যেতেই পারে। মোলালিটি মানে হচ্ছে মোল বাই কেজি, তার মানে নিচে থাকা মোলালিটির জায়গায় আমরা মোল বাই কেজি লিখতে পারি। দেখি লাস্টের বাই যে কেজি, এর নিচে আমার একটা কেজি আছে, সেটাকে আমরা উপরে তুলে দিতে পারি। তো অঙ্ক বুঝতে পারছিস তো, এক্স বাই ওয়াই বাই জেড, এটাকে আমরা লিখতে পারি না এক্স জেড বাই ওয়াই, ব্যাপারটা আমার সেম হলো। তার মানে আমার কি হয়েছে, এই মোল বাই কেজির কেজিটা চলে গেল উপরে। তার মানে আমার ইউনিট কি আসলো, কেবির ইউনিট আসলো হচ্ছে কেলভিন কেজি মোল ইনভার্স। কেবির ইউনিট হচ্ছে কি কেলভিন কেজি মোল ইনভার্স, বোঝা গেছে? ইউনিট অফ কেবি কীভাবে হলো, কেলভিন কেজি মোল ইনভার্স, এটা তোকে জিজ্ঞেস করবে, ঠিক আছে? কেলভিন কেজি মোল ইনভার্স। চল, বোঝা গেছে? ফার্স্ট কোশ্চেন আমরা আসি, তাহলে ইউনিট বলে লিখে রাখলি কেলভিন কেজি মোল ইনভার্স, ঠিক আছে? চল কোশ্চেন লিখ। ফার্স্ট কোশ্চেন, if 18 gram glucose, if 18 gram glucose is added, if 18 gram glucose is added in 1 kg water, in 1 kg water, comma দিয়ে লেখ, find boiling point of solution, find boiling point of solution। আচ্ছা, ব্র্যাকেটে লিখ kb for water, kb for water, kb for water equals to 0.52, তারপরে ইউনিটটা কেলভিন কেজি মোল ইনভার্স। এটা দরকার তোকে মনে আগের দিন শিডিউলটা দেওয়া হয়নি। 0.52 কেলভিন কেজি মোল ইনভার্স লিখেছিস? আচ্ছা দেখ, বেসিক্যালি এই যে কেবির ভ্যালুটা না, কেবির ভ্যালু একমাত্র ডিপেন্ড করে হচ্ছে সলভেন্টের উপরে, সলিউটের সাথে এর কোনো সম্পর্ক নেই, ঠিক আছে? এই জন্য আমাদের কোশ্চেনে দিয়ে দেবে কেবির ভ্যালু দিয়ে দেবে, সলভেন্টের দেবে, বুঝতে পেরেছিস? তাহলে যেখানে তুই কেবির ইউনিট ফিউনিট লিখেছিলি না, কেবির ইউনিট কেবির নাম, ওর পাশে লিখে রাখ কেবি value depends on solvent only, kb value depends on solvent only, kb value depends on solvent only, ঠিক আছে? আচ্ছা, এবার দেখ সলভেন্টের কোন কোন ভ্যালুর উপর ডিপেন্ড করে। সলভেন্টের ওই এনথালপি অফ সলভেন্টের ল্যাটেন্ট হিট এগুলোর উপর ডিপেন্ড করে। এখান থেকে বহু বছর আগে কোশ্চেন এসছে একবার, কোভিডের আগে এসেছিল, কোভিডের আগে সরি কোভিডের পরে এসছে, ঠিক আছে? কেবির একটা ফর্মুলা আছে, ওই ফর্মুলাটা তোকে মনে রাখতে হবে, ওই ফর্মুলা তোকে পাঠিয়ে দেবো, ঠিক আছে? কী কী থাকবে ওখানে, সলভেন্টের মোলার মাস থাকবে, সলভেন্টের এনথালপি থাকবে, সলভেন্টের ল্যাটেন্ট হিট থাকবে, এগুলো থাকবে ওর মধ্যে। তোকে জাস্ট জিজ্ঞেস করবে যে ভাই কেবিরটা কার কার উপর ডিপেন্ড করে, ওর মধ্যে যেগুলো থাকবে তার উপরেই ডিপেন্ড করবে, বুঝতে পেরেছিস? সেটা আমি পাঠিয়ে দেবো, একটা ফর্মুলা খাতার মধ্যে লিখে রাখবে, আজকেই পাঠাবো। কেবির যেভাবে হবে ঠিক সেভাবেই আমরা এরপরে যে কলিগেটিভ প্রপার্টি করবো তারও হবে একটা ওরকম, তারও একটা ওরকম একটা কনস্ট্যান্ট থাকবে, তারও আমার ডিপেন্ড করবে। সেটা আমরা এখন আসিনি, আসছি আমরা তারপরে, ঠিক আছে? চলো এই অঙ্কটায় ফিরে আসি। তো এই অঙ্কটা ভাই প্রথম অঙ্ক আমরা একসাথে করি। কী কী ডেটা দিয়েছে, যখনই আমরা অঙ্ক দেখবো তখন আমরা কী করবো ভাই, বন্ধুর মুখের দিকে তাকাবো না যে বন্ধু কীভাবে করবে আমি তারপরে ওর খাতা থেকে টুকে দেবো, এটা আমি করবো না। সবার ফার্স্টে কী করবো, যে ডেটাটা দিয়েছে সেই ডেটাটা লিখবো, ঠিক আছে? নিজের ল্যাঙ্গুয়েজে ইজিলি লিখবো। তো আমি দেখি ভাই অঙ্কটা আমাদের কী কী ডেটা দিয়েছে বল। বলেছে 18 গ্রাম গ্লুকোজ কোথায় ডিসলভ করলাম, 1 কেজি ওয়াটারে। আর কি বলেছে, কেবির ভ্যালু বলে দিয়েছে 0.52। কী বার করতে বলেছে আমাকে বল, কী বার করতে বলেছে, বয়েলিং পয়েন্ট অফ সলিউশন। আর কিছু দেওয়া আছে না ভাই, আর কিছু দেওয়া নেই। বয়েলিং পয়েন্ট অফ সলিউশন মানে কি আমাকে ডেল্টা টিবি বার করতে বলেছে বল দেখি? না ভাই, বয়েলিং পয়েন্ট অফ সলিউশন মানে কি বার করতে বলেছে বলতো,
টিবি, এক্স্যাক্টলি টিবি বার করতে বলেছে। টিবি কত হবে বুঝতে পারিস? চল বুঝতে পারলাম। আচ্ছা দেখ, টিবি জিরো মানে হচ্ছে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট। বইতে না এগুলো টিবি জিরো, কোনো কোনো বইতে টিবি জিরো লেখা আছে, কোনো কোনো বইতে টিবি এরকম লেখা আছে, কোনো কোনো বইতে T1 T2ও করতে পারে, একই ব্যাপার ভাই। কোনো কোনো বইতে টি ইনিশিয়াল টি ফাইনালও বলতে পারে, তার জন্য সাইন্স চেঞ্জ হয়ে যাবে না। টিবিকে যদি আমি টিআই দিয়ে রিপ্রেজেন্ট, সরি টিবিকে যদি আমি টি ফাইনাল বলি তাহলে তো অসুবিধার কিছু নেই। সলিউশন মানে ফাইনালি যেটা আমার ফর্ম হয়েছে, তা বইতে এটা থাকতেই পারে টিএফ, আর এটাকে টিআই বলতেই পারে, তার জন্য সাইন্স কিছু চেঞ্জ হবে না। টিবি জিরোকে আমরা টিআই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা বই থাকতে পারে, আমরা এইভাবেই করবো, অসুবিধার কিছু নেই। বুঝতে পারিস? চল বোঝা গেল। তাহলে আমাকে বার করতে হবে টিবির ভ্যালু কত হবে। কীভাবে করবো চল বার করা যাক। তার মানে আমার কাছে ফর্মুলা এই মুহূর্তে আছে হচ্ছে ডেল্টা টিবি মানেই হচ্ছে বেসিক্যালি টিবি মাইনাস টিবি জিরো ইকুয়ালস টু কী আছে ফর্মুলা, কেবি ইন্টু মোলালিটি। এই হচ্ছে আমার কাছে ফর্মুলা আছে। আমাকে এর মধ্যে বার করতে হবে কোন জিনিসটা, আমাকে এর মধ্যে বার করতে হবে বেসিক্যালি কোনটা বার করতে হবে বল, টিবি বার করতে হবে, টিবির ভ্যালু বার করতে হবে। আচ্ছা দেখি এবার কার কার ভ্যালু দেওয়া আছে দেখা যাক। যোগ বিয়োগ তুই বাড়িয়ে করবি, আমি তোকে এখানে দেখিয়ে দিচ্ছি ভ্যালুগুলো কীভাবে পুট করতে হবে, কোথায় কি, ঠিক আছে? আচ্ছা টিবি জিরো ভাই, টিবি জিরোর ভ্যালু কি দেওয়া আছে কোশ্চেনে? না ভাই দেওয়া নেই, কিন্তু ছোটোবেলা থেকে মনে আছে। বল কত হয় টিবি জিরো মানে কি বেসিক্যালি, এখানে সলভেন্ট, সলভেন্ট পিওর সলভেন্টের বয়েলিং পয়েন্ট। তো ভাই পিওর সলভেন্টটা এখানে কি কোশ্চেনে সলভেন্টটাকে ওয়াটার, তাহলে পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট তোকে একটা কোশ্চেনে দেবে না ভাই ভালোবেসে। কত হয় পিওর ওয়াটারের বয়েলিং পয়েন্ট? 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানে 100 বসাবো। কত বসাবো? 373 কেলভিন, কেলভিনে কনভার্ট করে বসাবো। বোঝা গেল? চল বুঝতে পারলাম। তাহলে টিবি জিরোর ভ্যালু কত হচ্ছে 373 কেলভিন, এখানে আর বসাচ্ছি না, যোগ বিয়োগ তুই বাড়ি গিয়ে করবি। বোঝা গেছে? কেবির ভ্যালু তো দিয়েই দিয়েছে কোশ্চেনে 0.52 ইন্টু মোলালিটি, এবার আমায় তাহলে বসাতে হবে। চল মোলালিটির জায়গায় ভ্যালু তো দেয়নি আমাকে, তাহলে মোলালিটি বার করতে হবে। তাহলে মোলালিটি বার করব। মোলালিটির ফর্মুলা কি? ওই যে মোলালিটির ফর্মুলার জন্য ওটাকে ভাঙছি, মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। বুঝতে পারছিস? মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। বোঝা গেছে? না বোঝার তো কিছু নেই। তাহলে মোলালিটি কস্ট হচ্ছে মোল অফ সলিউট বাই মাস অফ সলভেন্ট ইন কেজি। ক্লিয়ার আত অবধি? তাহলে টিবি মাইনাস 373 ইকুয়ালস টু 0.52 ইন্টু ওই জিনিসটা মোলালিটির ভ্যালুটা বসাতে হবে। তাহলে বার করা যাক। মোল অফ সলিউট কত হবে বার করি। সলিউটটা আমার কে কোশ্চেনে, সলিউটটা কি আছে গ্লুকোজ, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে মোল অফ সলিউট বার করব। মোল কিভাবে বার করি বেসিক্যালি, তো আগের দিনও করছিলাম। মোল ইকুয়ালস টু মাস গিভেন বাই মোলার মাস। মাস গিভেন কত বলেছে কোশ্চেনে? 18। আর গ্লুকোজের মোলার মাস কত তোর মুখস্থ হয়ে গেছে, প্রথম ক্লাসেই করেছিলাম 180। ঠিক আছে, গ্লুকোজ করেছিলাম, কেন সুগার করেছিলাম, আর করেছিলাম হচ্ছে ইউরিয়া। ঠিক আছে, তোকে বলেছিলাম লাগবে আমার অঙ্কের মধ্যে, দেখতেই পাচ্ছিস। তাহলে গ্লুকোজের কত হচ্ছে মোলার মাস 180, তাহলে 18/180 করলাম। এটা হচ্ছে মোল অফ গ্লুকোজ আসলো, মোল অফ সলিউট ডিভাইডেড বাই মাস অফ সলভেন্ট। মাস অফ সলভেন্ট কোশ্চেনে বলে দিয়েছে, কত বলেছে? 1 কেজি তো বলেই দিয়েছে ভাই, আর তো কিছু করতেই হবে না ওটা। তাহলে নিচে ডিভাইডেড বাই 1 লিখলেও হয়, না লিখলেও আমরা লিখছি, প্রথমবার বলে লিখলাম। বুঝতে পেরেছিস? তার মানে এবার অঙ্ক আমি নিজের মতন করবো, করে এখান থেকে টিবির ভ্যালু বার করবো। ঠিক আছে, তাহলে পরের লাইনে ভাই আমি অঙ্ক এবার আমার মতন করছি, তুই অঙ্ক তোর মতন করবি। ওকে চল, তাহলে আমি আমার মতন করি। এবার একটু আইএসসি বোর্ড সিবিএসসিকে হেল্প করবে, কিন্তু সিবিএসসিরও ভ্যালু কিন্তু এরকমই দেবে কোশ্চেনে। ঠিক আছে, এটা কি আছে, কোনো ভ্যালুই নেই এর মধ্যে ভাই, কোনো ক্যালকুলেটার লাগবে এটা করার জন্য? ক্যালকুলেটার বাড়ি করবো না। 18/180 ভাই উড়ে গেল, এটা নিচে আসলো 10। বুঝতে পারছিস? তাহলে এটার ভ্যালু কত হলো 0.052। না আমাদের কিছু নেই ভাই, অঙ্ক তুই নিজের মতন কর, বোর্ডের দিকে তাকিয়ে আর কি হবে। তাহলে বল ফাইনালি টিবির ভ্যালুটা কত আসছে বলতো তাহলে? এক্স্যাক্টলি, তাহলে সাইড টাইড চেঞ্জ করলাম, এটার ভ্যালু কত আসলো 373 সাথে এটা অ্যাড হয়ে চলে আসবে কত 373.052 কেলভিন। তো 3 নাম্বার চলে আসলো। বুঝতে পারছিস? ইউনিট লিখতে হবে, টিবির ইউনিট কত হলো এত কেলভিন, 373.052 কেলভিন। বোঝা গেছে? তাহলে আমার সলিউশনের বয়েলিং পয়েন্ট এটা হলো। কীভাবে করলাম বুঝেছিস? বোঝা গেছে? চলো এই ছিল হচ্ছে আমাদের ফার্দার, এরকম অঙ্কে আমরা আবার পরে আসছি। আমরা যাবো হচ্ছে আবার আমাদের পরের কলিগেটিভ প্রপার্টি। খাতায় হেডিং দে 3 নাম্বার কলিগেটিভ প্রপার্টি। এটা বুঝতে পেরেছিস তো? কারণ আমাদের সলিউশন চ্যাপ্টারের কিন্তু পরীক্ষা আমি পরের উইকে নেবো। আজকে অর্গ্যানিকের পরীক্ষা আছে, সলিউশনের পরীক্ষা এরপরে যেদিন শিডিউল আছে সেই দিনে হবে, যেদিন পরীক্ষা থাকার কথা আছে সলিউশনের। ঠিক আছে, চলো এই ছিল হচ্ছে আমাদের প্রথম কলিগেটিভ প্রপার্টি। পড়েছিলাম আরএলভিপি, মনে আছে? সেই আরএলভিপি থেকে একটা অঙ্ক ছিল হোমওয়ার্কের, যেটার ভ্যালু নিয়ে ডাউট আছে। ঠিক আছে, ডাউট কেন আমি বলছি, যখন আমরা হোমওয়ার্কটা করবো তখনই বুঝিয়ে যাবি। 3 নাম্বার কলিগেটিভ প্রপার্টি, খাতায় হেডিং দে, লেখ 3 নাম্বার কলিগেটিভ প্রপার্টি, খাতায় হেডিং দে, লেখ ডিপ্রেশন। ডিপ্রেশন স্পেলিং তুই ভালোই জানিস, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট।
ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে। হয়ে গেছে 3 নম্বর কলিগেটিভ প্রপার্টি। দেখ লাস্ট ক্লাসে আমরা এখন কি পড়বো, আমরা পড়বো হচ্ছে জলের মধ্যে ধর গ্লুকোজ মেশালাম, তাহলে কি ভাই ফ্রিজিং পয়েন্ট, মানে জল তো নর্মালি কত ডিগ্রিতে ফ্রিজ করে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে, ঠিক আছে। কিছুক্ষণ আগে গ্রুপে একটা কোশ্চেন করেছিলাম, ওই কোশ্চেনের অ্যান্সার তুই বাড়ি গিয়ে গুগল সার্চ করে দিবি না, ঠিক আছে। গুগল আছে, গুগল এআই আছে, আমার কাছে চ্যাট জিপিটির প্রো ভার্সন আছে, আমি বসিয়ে দিলাম, অ্যান্সার পেয়ে গেলাম, আমার মাথা কাটানোর দরকার পড়লো না, ঠিক আছে। আমি জাস্ট ওখানে মাথা চালালাম না, আমি শুধু ইন্টারনেট চালালাম, কোনো লাভ নেই, সিম্পল ব্যাপার। তুই অ্যান্সার করার জন্য আমি যে গ্রুপে এখন থেকে রেগুলারলি পোল করবো, রেগুলারলি হয়তো হবে না, দুদিনে একটা করে হবে, ঠিক আছে। কারণ আমাদের এখন অত কিছু পড়াই হয়নি রেগুলারলি করার মতন, রেগুলারলি হবে হচ্ছে বছরের শেষ দিকে গিয়ে। তো যখন যে কোশ্চেন করবো তুই খাতার পাতা উল্টে মাথা খাটিয়ে ভাববি অ্যান্সার, এরকম নয় যে তুই গুগল সার্চ করে স্ক্রিনশট তুললি, গুগল লেন্সে ফেলবি, গুগল লেন্সে ফেলে তো সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেবে, কী লাভ হবে এতে, কোনো লাভ নেই। তার মানে তুই অ্যান্সার মাথা কাটিয়ে বার করবি, ঠিক আছে। যাই হোক, তো আমরা কিছুক্ষণ আগে পড়লাম যদি আমি ওয়াটারের মধ্যে NaCl দিই তাহলে বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, পড়েছি এটা, NaCl দিলে আমার বয়েলিং পয়েন্ট বাড়বে, সলিউড দিচ্ছি নন ভোলাটাইল সলিউড, আমার বয়েলিং পয়েন্ট বেড়ে যাচ্ছে, বোঝা গেছে, আগেরটা পড়েছিলাম। এইবারে একই প্রশ্ন, আমি NaCl আগেরটাই দিইনি, আমি গ্লুকোজ দিয়েছিলাম, NaCl দিলেও বাড়বে, নন ভোলাটাইল সলিউড, তো NaCl কি আর উড়ে যায়, NaCl ওড়ে না, তার মানে আমার এগুলো নন ভোলাটাইল সলিউড চলছে, বুঝতে পারছিস। এখানেও এটা নন ভোলাটাইল সলিউডই চলবে, আমাদের সিলেবাসে এইগুলোই আছে, ভোলাটাইল সলভেন্টের সাথে আমরা দেবো হচ্ছে নন ভোলাটাইল সলিউড, বোঝা গেছে। আচ্ছা, তো আমি এবার ধর জলের মধ্যে গ্লুকোজ মেশালাম, গ্লুকোজ মিশিয়ে এই যে সলিউশনটা বানালাম, এই সলিউশনটাও কি 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই ফ্রিজ করবে, ঠিক আছে। কত ফ্রিজ করবে বলতো, এই তো নাম দেখে বুঝতে পারছিস, বল দেখি কত ফ্রিজ করবে, 0 থেকে কমে, ডিপ্রেশন মানে ভাই কমে যাওয়া, বুঝতেই পারছিস। তো 0 থেকে কম মানে কি 1 ডিগ্রি না, 0 থেকে কম মানে হচ্ছে -1 ডিগ্রি, -1, এটা আমি বুঝি। হাইয়ার লোয়ার মানে আইডিয়া আছে, তার মানে 0 থেকে হাইয়ার কোনটা হয়, পজিটিভগুলো, সিম্পল ব্যাপার, আর 0 থেকে লোয়ার কোনগুলো হবে, নেগেটিভ রেঞ্জেরগুলো, বোঝা গেছে। এটা যেন আমার ওই কোশ্চেনের মধ্যে ল্যাঙ্গুয়েজ নিয়ে ডাউট না হয়, হাইয়ার লোয়ার মানে আমার আইডিয়া আছে, জাস্ট সিম্পলি ভাববো। তো এইবার তুই ভাব, দেখ আমি যখন জলের মধ্যে গ্লুকোজ মেশাবো তখন আমার ফ্রিজ করতে আমি বুঝে গেছি কম লাগবে, হেডিং দেখে বুঝেছি। কেন কম লাগবে, দেখ কেন কম লাগবে এটা আমাদের বেসিক্যালি ভেপার প্রেশার দিয়ে বুঝতে হবে। আমরা ভেপার প্রেশার বোঝার আগে কমন সেন্স লাগিয়ে ওটা বুঝতে পারি, কীভাবে বুঝবো, দেখ জলকে যখন আমি ফ্রিজ করছি মানে কি বেসিক্যালি আমি পার্টিকেলগুলোকে কাছাকাছি আনছি, তাই তো, যত কাছাকাছি আনবো তত আমার সলিড ফর্ম হবে, এটাই হচ্ছে ফ্রিজিংয়ের কনসেপ্ট। এইবারে যখন ধর আমার জলের মধ্যে আমি গ্লুকোজ বানিয়ে সলিউশনটা বানিয়েছি, তখন আমার কী হয়েছে, ওয়াটার পার্টিকেলের মাঝখানে ভাই গ্লুকোজ ঢুকে গেছে, বুঝতেই পারছি, গ্লুকোজের পার্টিকেল ঢুকে গেছে। এখন সলিডটা কী হবে, জল হবে, কারণ গ্লুকোজ তো অলরেডি সলিড, গ্লুকোজকে আবার সলিড কী করবো, যে সলিড তার আবার আলাদা করে সলিড ভার্সন হবে না, বুঝতে পেরেছিস। তার মানে আমি যখন সলিউশনটা বানিয়েছি জলের সাথে গ্লুকোজের, আমার এর মধ্যে সলিডিফাইটা হবে হচ্ছে জলটা, বোঝা গেল, লিকুইডটা আমার সলিডিফাই হবে, গ্লুকোজ তো ভাই ওর মতন সলিডই হয়ে বসে আছে। সমস্যাটা গ্লুকোজ এবারে কেন কী করবে, ওয়াটার পার্টিকেলগুলো কাছাকাছি আসতে চাইবে, ফ্রিজিংয়ের জন্য তোমার কাছাকাছি আসতেই হবে। এইখানে গ্লুকোজ যেটা করবে হচ্ছে ভাই নিজে তো সলিড, ও ওয়াটারকে কাছাকাছি আসতে দেবে না, এ তো সিম্পল ব্যাপার, আমরা তাই দেখছিলাম এর আগে, ওই যখন বয়েলিংয়ের কেসও দেখছিলাম, সারফেসের মধ্যে ঢুকে গেছে, ও নিজে উঠবে না, অন্যকে উঠতে দিচ্ছে না। তাহলে এখানেও গ্লুকোজের একই ব্যাপার, গ্লুকোজ নিজে তো জমবে না, কারণ ও তো জমেই আছে, ও তো সলিড হয়েই আছে, ও জলকে জমতে দেবে না। তার মানে আমায় কী করতে হবে, তার হার্শ কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, মানে টেম্পারেচার আরও কমিয়ে দিতে হবে, টেম্পারেচার আরও কমিয়ে জোর করে ওয়াটার পার্টিকেলগুলোকে কাছাকাছি আনতে হবে, যার ফলে আমার ফ্রিজিং পয়েন্ট কমে যাবে, বুঝতে পেরেছিস, বোঝা গেছে কনসেপ্টটা আমার এটাই বলছে। তার মানে আমি এখানে টেম্পারেচার আরও কমিয়ে দিলে আমার কি হচ্ছে, জোর করে আমি ওয়াটার পার্টিকেলগুলোকে কাছাকাছি আনছি, তখন গ্লুকোজ মাঝখানে থাকুক ভাই, ওয়াটার মলিকুল কাছাকাছি আনার জন্য আমাকে টেম্পারেচার জোর করে কমাতে হলো, তার মানে আমার ফ্রিজিং পয়েন্ট কমে গেছে। এটা আমি কমন সেন্স দিয়ে বুঝলাম, বোঝা গেছে। কিন্তু আমাদের এটা করতে হবে হচ্ছে ভেপার প্রেশার দিয়ে, যেরকম আগের ক্লাসে করছিলাম না, বয়েলিং পয়েন্টে দেখবি ডেফিনেশন লিখেছিলাম উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার, সিমিলারলি এবার আমরা এখানে একটা ডেফিনেশন লিখবো, লেখ খাতার মধ্যে লেখ ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট, ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট, আগের দিন হেডিংটা কি দিয়েছিলাম বলতো, ডেফিনেশন অফ বয়েলিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার মনে হয়, তাই না। এবার লেখ ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার, ডেফিনেশন অফ ফ্রিজিং পয়েন্ট উইথ রেসপেক্ট টু ভেপার প্রেশার, ঠিক আছে। দেখ আগের দিন বয়েলিং পয়েন্টের যে ডেফিনেশন ছিল ওটা তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, যে ডেফিনেশন লিখেছিলাম, বয়েলিং পয়েন্টের ডেফিনেশন কী ছিল, যে টেম্পারেচারে লিকুইডের ভেপার প্রেশার
অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সেম হয়, সেটাই ছিল হচ্ছে আমাদের বয়েলিং পয়েন্ট। ঠিক আছে, একইভাবেই ভাই ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচারে অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সলিডের ভেপার প্রেশার সেম হয়। এখন সলিডের ভেপার প্রেশার কোথা থেকে আসছে সেগুলো বলছি তোকে, ঠিক আছে? যদি তোকে এসব জিজ্ঞেস করবে, লেখ টেম্পারেচার অ্যাট হুইচ ভিপি অফ সলিড, টেম্পারেচার অ্যাট হুইচ ভিপি অফ সলিড becomes equal, temperature at which Vp of solid becomes equal with Vp of liquid, with Vp of liquid, with Vp of liquid, ঠিক আছে? Vp of liquid এর সাথে সেম। কেন অ্যাটমসফিয়ারে কেন আসেনি তুই বুঝে যাবি, দেখ এদিকে তাকা, ঠান্ডা মাথায় ডিসকাস করবো তাহলে বুঝতে পারবো। আগেরটা কি ছিল ভাই? আগেরটা ছিল হচ্ছে যখন আমার লিকুইডের ভেপার প্রেশার অ্যাটমসফেরিক প্রেশারের সাথে সেম। কেন আগেরটা এরকম ছিল, কেন এটা এরকম হলো? দেখ সলিড লিকুইড ভেপার তিনখানা আমার আছে, আমি মাঝখানে এগুলো আঁকছি, মাঝখানের এগুলো আমার বোঝাচ্ছে হচ্ছে ভাই এখানে এটা বয়েলিং পয়েন্ট আর এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। ঠিক আছে, এইভাবে লিখলাম, বুঝতে পারছিস? এটা ছিল হচ্ছে বয়েলিং পয়েন্ট, এটা বি লিখছি, আর এটা হচ্ছে ফ্রিজিং পয়েন্ট। আগেরটা আমার কি ছিল দেখ, লিকুইডের ভেপার প্রেশার, তাই তো আগেরটা ডেফিনেশন দেওয়া ছিল লিকুইডের ভেপার প্রেশার অ্যাটমসফিয়ারের ভেপার প্রেশারের সাথে সেম। এটা ছিল না, আগেরটা ছিল অ্যাটমসফিয়ারিক প্রেশারের সাথে সেম। অ্যাটমসফিয়ার তো ভাই গ্যাসিয়াস বেসিক্যালি, ওই জন্য আমরা ওখানে গ্যাসের ভেপার প্রেশার কথাটা ইউজ করিনি, ওর জায়গায় অ্যাটমসফিয়ারের ভেপার প্রেশার কথাটা ইউজ করতাম, বুঝেছিস? আগের দিন যে ডেফিনেশনটা পড়েছিলাম। এখন আমরা কি পড়ছি দেখ, আমাদের এখন এই রিজিয়নটায় থাকতে হবে। এই রিজিয়নটা মানে হচ্ছে বেসিক্যালি যেখানে সলিডের ভেপার প্রেশার লিকুইডের ভেপার প্রেশারের সাথে সেম। এখানে আর অ্যাটমসফিয়ার না, কারণ অ্যাটমসফিয়ার তো লিকুইডের হয় না, অ্যাটমসফিয়ার আমাদের গ্যাসিয়াস আছে চারপাশে, বুঝতে পেরেছিস? এই জায়গাটা হচ্ছে আমাদের লিকুইডের ভেপার প্রেশারের সাথে সেম। এটা হচ্ছে ডেফিনেশন আমাদের কার, ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন, বুঝতে পারলি? যেখানে আমাদের কি হচ্ছে ভাই, সলিডের ভেপার প্রেশার লিকুইডের ভেপার প্রেশারের সাথে সেম। বোঝা গেছে? এই লাইনটার মানে হচ্ছে যে কেন এখানে অ্যাটমসফিয়ার আসেনি, কারণ অ্যাটমসফিয়ার তো আমাদের গ্যাসিয়াস হয়, অ্যাটমসফিয়ার তো গ্যাসিয়াস হয়, তাহলে ওই জন্য আমরা গ্যাসিয়াস ভেপার প্রেশারের জায়গায় ওর জায়গায় লিখতাম হচ্ছে কোন কথাটা, অ্যাটমসফেরিক প্রেশার। এখানে কেন অ্যাটমসফেরিক প্রেশার লিখলাম না, তার কারণটা হচ্ছে আমাদের ভাই এই রিজিয়নটায় থাকতে হবে, আর এই রিজিয়নটা মানে তো আমার ভাই সলিড আর লিকুইডের মাঝখানে ইকুইলিব্রিয়াম। আগের দিন আমরা করেছিলাম লিকুইড আর গ্যাসের মাঝখানে ইকুইলিব্রিয়াম, ওটাকেই বয়েলিং বলে। লিকুইড আর গ্যাসের যখন ইকুইলিব্রিয়াম থাকে সেটাকেই বয়েলিং বলে, ঠিক আছে? আজকে আমরা বলছি সলিড আর লিকুইডের ইকুইলিব্রিয়াম, এটাকে বলা হচ্ছে ফ্রিজিং। তোকে সব ডেফিনেশন যদিও জিজ্ঞেস করবে না, আমরা আগের দিনে গ্রাফটা বুঝেছিলাম। গ্রাফটা আমাদের এরকম ছিল, এই যেটা আঁকা আছে দেখ, এটা অ্যাটমসফেরিক প্রেশার ধরেছিলাম। আজকেও আমাদের এরকম একটা গ্রাফ লাগবে। এবার এই গ্রাফগুলো আসছে কোথা থেকে? গ্রাফগুলো আসছে তোকে বলছিলাম আগের দিন, ফেজ বলে একটা চ্যাপ্টার আছে, ফেজ ইকুইলিব্রিয়াম অ্যাডভান্স লেভেলে, সেখান থেকে আসছে। তার মানে আমরা এইটুকু বুঝলাম যে ভাই লিকুইড আর সলিডের ভেপার প্রেশার যে টেম্পারেচারে সেম, সেটা হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্ট। এখন সলিডের ভেপার প্রেশার কোথা থেকে আসছে? দেখ সলিড তো আমার ইউজুয়ালি ওড়ে না, সলিড আমি নামেই বলছি সলিড, ওর আবার ভেপার প্রেশার কীভাবে হলো? সলিডের ভেপার প্রেশার কীভাবে হয়েছে? দেখ আমি যদি ডায়াগ্রাম আঁকি, তোকে এই ডায়াগ্রাম আঁকতে হবে না। আমরা যেভাবে দেখ আগের দিন একটা লিকুইডের ডায়াগ্রাম এঁকেছিলাম, তো আমরা যদি সলিডের জন্য ভেপার প্রেশার ভার্সেস টেম্পারেচারের ডায়াগ্রাম আঁকি, সলিডের ভেপার প্রেশার আমরা পেলাম কীভাবে? ডায়াগ্রামটা এরকম পাই। এই ডায়াগ্রামটার মানে কি? দেখ এই ডায়াগ্রামটা মানে হচ্ছে আগের দিন ডায়াগ্রামটা লিকুইডের পাচ্ছিলাম এরকম, এইটার মানে দেখ অনেকটা টেম্পারেচার রেঞ্জ জুড়ে চেঞ্জ হচ্ছে, আর সলিডের জন্য আমরা ডায়াগ্রাম পেলাম এরকম। এই ডায়াগ্রামটার মানে সলিডের ভেপার প্রেশার কম টেম্পারেচারে যা চেঞ্জ হওয়ার হয়ে গেছে। কেন এরকম হলো? দেখ সলিডকে তো ভাই তুই আলটিমেটলি হিট দিলে ও তো ভেপারে কনভার্ট হবেই, বা তুই দেখ কিছু কিছু সলিড আছে যারা নর্মালি ভেপারে কনভার্ট হয়, যেমন আমি ধর ন্যাপথালিনের কথা বলি, তুই ন্যাপথালিন বাড়িতে দেখেছিস সাবলাইম করে ভেপারে কনভার্ট হয়, তার মানে সলিড যে ভেপারে কনভার্ট হয় না এটার কোনো কথা নেই, সলিড হতেই পারে, ন্যাপথালিন তো কনভার্ট হচ্ছে। কর্পূর তুই দেখেছিস ভাই, লিকুইড কর্পূর তো হয় না, কর্পূর তো নিজে থেকেই কনভার্ট হয়ে যাচ্ছে, কপার না কর্পূর দেখেছিস। তারপরে আরও কিছু কিছু পড়েছিলেন ছোটবেলায়, সাবলিমেশন কাদের কাদের হয়, এরকম কতগুলো পার্টিকেল পড়েছিলি। তাহলে ভাই সলিড আমার ভেপারে কনভার্ট হতে পারে। এবারে আমি যেগুলো হয় না তাদেরকে আমি কী করি, তাদেরকে আমি টেম্পারেচার অ্যাপ্লাই করে দিই। এবার তুই টেম্পারেচার অ্যাপ্লাই করলাম, ওরা কী হবে ভাই, ওদের যা ভেপারে কনভার্ট হওয়ার ওরা কম রেঞ্জে হয়ে যাবে। এরকম নয় যে অনেকক্ষণ ধরে হচ্ছে, লিকুইড যেমন অনেকক্ষণ ধরে ধরে হতে পারবে ভেপারে কনভার্সন, কিন্তু আমার সলিড কীভাবে হবে, ভেপারে কনভার্সন কম টেম্পারেচারের রেঞ্জেই আমার হয়ে যাবে, বুঝতে পারছিস? মানে যা হওয়ার ও কম রেঞ্জের মধ্যে হয়ে যাবে। লিকুইড যেমন অনেকক্ষণ ধরে ধরে এভাপোরেট করছে বলে রেঞ্জটা আমার অনেক বড়, কিন্তু সলিডের তো এরকম কোনো গল্প নেই, সলিড আমার কী হবে ভাই কম রেঞ্জের মধ্যে চেঞ্জটা হয়ে যাবে। এই জন্য সলিডের
ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার ডায়াগ্রামটা এই রকমের হয়। স্টিপ দেখ এইটুকু রেঞ্জের মধ্যে চেঞ্জ হয়ে গেছে, আর লিকুইডেরটা অনেকটা রেঞ্জ জুড়ে চেঞ্জ হচ্ছে। এটা হচ্ছে আমাদের সলিডের গ্রাফটা এরকম হয়, সলিডের ভেপার প্রেসার ভার্সেস টেম্পারেচার গ্রাফটা এরকম হয়, ঠিক আছে। এইবারে দেখ আমরা কি করছি এখানে, এই গ্রাফটার মধ্যে, ওই গ্রাফটার মধ্যে না, নতুন করে তুই আঁকবি, আমি আগে এঁকে নিই তারপরে, ওই গ্রাফটার মধ্যে কিন্তু নয়, আমার কাছে যেহেতু আকাশ আমি ওই জন্য ওটার মধ্যে অ্যাড করছি। এদিকে তাকা, সলিডের গ্রাফটা আমি এর মধ্যে অ্যাড করব এরকম, সবুজ কালি, এটা হচ্ছে আমার, এই যে সবুজটা আমি আঁকলাম এটা কার ভাই, এটা হচ্ছে সলিডের। কোন সলিড ভাই, যে সলভেন্ট আমার রয়েছে সেই তো সলিডে কনভার্ট, ভাব এটা কোন সলিডের কথা বলছি ভাই, যে সলভেন্ট আমার সলিডে কনভার্ট হবে, কারণ গ্লুকোজ তো আমার কনভার্ট হবে না, গ্লুকোজকে নিয়ে ভেবে আমার কোনো লাভ নেই, বুঝতে পারছিস। আমি যখন গ্লুকোজ আর জলের সলিউশন বানিয়েছি, আমি সলিউশনের আমি যে ফ্রিজিং পয়েন্ট বার করব, সলিডিফাইড আমার হবে কি, হবে জল। তার মানে সলভেন্টটার কথা আমার এখানে, সলভেন্টের সলিড ভার্সান, গ্লুকোজের সিনারিওর মধ্যে নেই, বোঝা গেল। গ্লুকোজ কোথায় আছে, গ্লুকোজ আছে হচ্ছে এইখানে, ও তো নন ভোলাটাইল সলিড, ও তো আগেও আমার সলিডই ছিল, এখনও সলিডই থাকবে, তাহলে ও আমার এই গ্রাফের মধ্যে আলাদা করে নেই, বোঝা গেছে। এই সলিডটাকে ভাই, এই সলিডটা হচ্ছে যে সলভেন্টটাকে আমি সলিডে কনভার্ট করতে চলেছি, যেমন জল আমার এখানে আছে, তাহলে এই গ্রাফটা হচ্ছে বেসিক্যালি জলের জন্য, ঠিক আছে। তার মানে সলভেন্ট পিওর, এটা ছিল হচ্ছে আমার লিকুইড ভার্সন, এটা হচ্ছে আমার সলিড সলভেন্ট পিওর, পিওর কথাটা না লিখলেও চলে, যাই হোক। এইটা হচ্ছে তোর গ্রাফ, কোনটুকু আঁকবি তুই, আমি আগে আঁকি তারপর তুই আঁকিস। এবার আর অ্যাটমসফিয়ার প্রেসারের কোনো রোল নেই, চল তুই এই গ্রাফটা আঁক। এটা হচ্ছে সলিড সলভেন্ট লেখা আছে পিওর, বইতে দেখবি কথাটা লেখা থাকবে হচ্ছে সলভেন্ট ফ্রোজেন, ওইটাকে আমরা সলিড সলভেন্ট লিখেছি, ঠিক আছে। তাহলে সবুজটা একদম স্ট্রেট লাইন নয়, কার্ভেচার থাকবে। এই গ্রাফটা তোকে পরীক্ষাতে আঁকতে দেবে, তার মানে গ্রাফটা বেসিক্যালি এরকম হয়েছে, এই একটা সলিডের জন্য হলো, আর এই হচ্ছে আমার দুটো, এরকম হচ্ছে আমার গ্রাফটা হলো, তাই না, বোঝা গেছে। তাহলে এখন অবধি গ্রাফ আমাদের পরীক্ষাতে আঁকতে দেওয়ার মতন চলে এসেছে। 5 নম্বর গ্রাফ এটা আঁকছি, 3খানা গ্রাফ আগের দিন এঁকেছিলাম, একটা নেগেটিভ ডেভিয়েশন, পজিটিভ ডেভিয়েশন, আইডিয়াল, আর একটা এঁকেছিলাম এলিভেশন ইন বয়লিং পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, ঠিক আছে, বোঝা গেছে। চলে হচ্ছে আমাদের গ্রাফটা হলো, এঁকেছিস, এঁকেছিস গ্রাফটা, এই দাগটা হচ্ছে সলিড সলভেন্ট পিওর, ওটা হচ্ছে সলভেন্ট পিওর, আর এটা হচ্ছে আমার কি সলিউশন, ভোলাটাইল সলভেন্ট প্লাস নন ভোলাটাইল সলিউট। হয়ে গেছে, আঁকা গেছে, হয়েছে আঁকা সবার, দেখেছিস তো। আজকের পরীক্ষাটা হবে হচ্ছে 40 মিনিটের, ঠিক আছে। হয়ে গেছে আঁকা, চল আঁকলাম। এইবারে আমরা ভাই এই গ্রাফ থেকে আসবো হচ্ছে কোনটা ফ্রিজিং পয়েন্ট, কোনটা কার কি ইন্ডিকেট করছে। দেখ ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন কি, ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন হচ্ছে যে টেম্পারেচারে সলিডের ভেপার প্রেশার আর লিকুইডের ভেপার প্রেশার সেম, তাই তো লেখা আছে তো। এবার আমরা একটা একটা করে আসি, দেখ এই পয়েন্টটার দিকে আমরা ফোকাস করি ফার্স্টে, সবার আঁকা হয়ে গেছে এটা। এই পয়েন্টটা ভালো করে দেখ, এই পয়েন্টটা, এই পয়েন্টটা কি ইন্ডিকেট করছে, দেখ এই পয়েন্টটাতে এই যে সলিড যেটা আছে পিওর সলভেন্ট, যেটা ফ্রোজেন ফর্মে আছে, বা যেটা হচ্ছে পিওর সলভেন্ট আমার সলিড ফর্মে আছে, দেখ তার যা ভেপার প্রেশার, তার ভেপার প্রেশার ভ্যালু কোনটা, এইটা হবে। আমি যদি যোগ করে বাড়িয়ে দিই তাহলে আমার এটা হবে, বোঝা যাচ্ছে। এই পয়েন্টটাতে ভাই সলিড সলভেন্ট মানে পিওর যেটা ফ্রোজেন, সলভেন্টটা যেটা আমার ফ্রোজেন আছে, তার ভেপার প্রেশার হলে কী হবে, আমি এইখান থেকে পাচ্ছি, বাড়িয়ে দিলাম পারপেন্ডিকুলার করে, এইটা আমি পাবো। আবার দেখ অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্টে আমার পিওর সলভেন্টের লিকুইড যে ভার্সনটা, তার গ্রাফটা তো এরকম, দেখ তারও ভেপার প্রেশার তো এটাই হচ্ছে, তাই না, বোঝা গেল, তারও ভেপার প্রেশার এটাই হচ্ছে। তাহলে এই পয়েন্টটা হচ্ছে আমার কি ভাই, লিকুইডটা মানে পিওর লিকুইড যেটা আছে তার যে ভেপার প্রেশার, আবার এই পয়েন্টটায় পিওর লিকুইডের সলিড ভার্সনটা দেখ ভেপার প্রেশার সেম। তার মানে এই যে করেসপন্ডিং টেম্পারেচার যেটা আমরা এইভাবে দাগ টেনে পেয়ে যাই, পারপেন্ডিকুলার টেনে যেটা পাই, তাহলে এটা আমার কি ইন্ডিকেট করবে ভাই, ফ্রিজিং পয়েন্ট। কার ফ্রিজিং পয়েন্ট ইন্ডিকেট করবে,
পিওর সলভেন্ট আর ফ্রিজিং পয়েন্ট ইন্ডিকেট করছে। বোঝা গেছে? ফ্রিজিং পয়েন্টের ডেফিনেশন কি, যে টেম্পারেচারে সলিডের ভেপার প্রেশার আর লিকুইডের ভেপার প্রেশার সেম, সেটা হচ্ছে আমার ফ্রিজিং পয়েন্ট। আমি দেখলাম এই পয়েন্টে ভাই সলিডটার ভেপার প্রেশার এখানে পাবো, অ্যাজ ওয়েল অ্যাজ একইভাবেই লিকুইডটার ভেপার প্রেশার এখানেই পাবো, কারণ আমি এই পয়েন্ট থেকেই তো পাচ্ছি, এই পয়েন্টটাকে বাড়িয়ে দিলাম, এদিকেই পাচ্ছি, একই পয়েন্টে পেলাম। তাহলে করেসপন্ডিং টেম্পারেচারটা কোনটা হবে, এইটা আমার টেম্পারেচার। এই টেম্পারেচার তাহলে কি হচ্ছে ভাই, পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, সেটাকে আমরা TF0 দিয়ে লিখবো। যেভাবে লিখতাম পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, তাহলে TF0 মানে লেখ ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট, ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। বোঝা গেল? এত অব্দি বুঝলাম। ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলভেন্ট। ভেপার প্রেশারের ভ্যালু নিয়ে তো আমার কোনো কাজ নেই ভাই এখানে। এবার দেখ আরেকটা পয়েন্টও আছে, দেখ আরেকটা পয়েন্ট দেখতে পাচ্ছি, এই পয়েন্টটা, এই পয়েন্টটা দেখ, এই পয়েন্টটাতে কি হচ্ছে ভালো করে দেখবি। দেখ এই পয়েন্টটাতে সলিউশনটার ভেপার প্রেশার যা হচ্ছে, এদিকে তাকা, এই পয়েন্টটাতে সলিউশনের ভেপার প্রেশার যা হচ্ছে দেখতে পাচ্ছিস, সলিউশনের ভেপার প্রেশার কত হবে, এইখানে কিছু একটা হবে। এই পয়েন্টটাতে সলিউশনের ভেপার প্রেশার এখানে কিছুটা পাবো। এত ক্লিয়ার? আবার দেখ এই পয়েন্টটাতে আমার ভাই সলিউশনের মধ্যে জমবেটাকে, সলভেন্টটাই জমছে, সলিউট তো জমেই আছে, গ্লুকোজ তো জমেই আছে। আমার এই পয়েন্টটাতে দেখ আবার ওই যে জমছে মানে সলিড ভার্সন করাবে, গ্লুকোজের তো আমরা এখানে কনসিডার করছি না, গ্লুকোজ তো আগেই সলিড ছিল। যে জমছে লিকুইডটা জমছে, লিকুইডটা কি আছে, ওয়াটার আছে। তার মানে এই পয়েন্টটাতে দেখ আমার অ্যাজ ওয়েল অ্যাজ সলিড সলভেন্টের ভেপার প্রেশার আমার করেসপন্ডিং এই ভ্যালুটাই পাচ্ছি। বোঝা গেছে? তাহলে এই পয়েন্টটাতে দেখ আমার সলিউশনের লিকুইড ভার্সনের যা ভেপার প্রেশার আর সলিউশনটার মধ্যে যে জমবে মানে জলটা, তারও ভেপার প্রেশার দেখ আমার সেম হচ্ছে সলিড ভার্সনটা। বুঝেছিস? তাহলে এই পয়েন্টটাকে আমরা কি বলবো বেসিক্যালি, এই পয়েন্টটাকে একইভাবেই আমরা টেম্পারেচার এক্সেসের দিকে বাড়িয়ে দিচ্ছি। তাহলে যদি বাড়িয়ে দিই, এটা আমরা পেয়ে যাবো কি, এই যে করেসপন্ডিং টেম্পারেচারের এই যে ভ্যালুগুলো পাবো, এই টেম্পারেচারটা তাহলে কি হবে এবার TF। বোঝা গেছে? তাহলে এটা আমার কি হচ্ছে TF। তাহলে TF মানে কি লিখবি, TF মানে লেখ ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। TF মানে হচ্ছে ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন। সলিউশনকে তো আমরা আর পিওর বলতে পারি না, ওই জন্য পিওর সলিউশন বলে কোনো কথা হয় না। বোঝা গেছে? তাহলে ফ্রিজিং পয়েন্ট অফ পিওর সলিউশন বলবো না, ফ্রিজিং পয়েন্ট অফ শুধু সলিউশন বলবো। বুঝেছি এত অবধি? ফ্রিজিং পয়েন্ট অফ সলিউশন ক্লিয়ার? তাহলে TF0 আর TF এর মধ্যে কার ভ্যালু বেশি হলো বলতো? TF0 এর ভ্যালু বেশি হয়েছে। বোঝা গেল? আগের বার TB0 এর ভ্যালু কম ছিল, এবার TF0 এর ভ্যালু বেশি। ক্লিয়ার? চল তাহলে একইভাবেই আমরা লিখছি। তাহলে ডেল্টা TF মানে কি হবে, ডেল্টা TF কে আমরা কি বলবো, বল কি বলবো ডেল্টা TF কে? TF0 মাইনাস